আজ আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছি তার সম্পূর্ণটাই কাল্পনিক। কাল্পনিক হলেও গল্পের কিছু অংশের বর্ণনা মিলে যেতে পারে একেবারেই বাস্তবের সাথে। আর যদি শক্তিশালী কল্পনা শক্তি থেকে থাকে আপনার, হয়তো সেই কল্পনাগুলোই ধেয়ে বেড়াবে আপনাকে রাতের পর রাত। যদি সেই জোরটুকু থাকে তাহলে চলুন শুনে নেই নীলামণি গোস্বামীর লেখা সমন। গল্প পাঠায় আমি, মেহরাব। জামাল সাহেবের ঘুম ভাঙল প্রচন্ড মাথা ব্যথা নিয়ে। চোখ দুটো কেমন যেন ভারী হয়ে আছে, ঠিকমতো খুলতে পারছেন না। অনেক কষ্টে ধীরে ধীরে চোখ খুলে তাকালেন তিনি এবং চমকে উঠলেন ভীষণভাবে। সমস্ত ঘরবাড়ি তার রক্তে ভেসে যাচ্ছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাড়ির সব জিনিসপত্র। কেমন যেন একটা বিশ্রী গন্ধ আসছে নাকে। বাড়ির বাকি মানুষ সব কোথায়? কাল রাতে তার ছোটবেলার বন্ধু এবং বিজনেস পার্টনার সেজান তার নতুন বউ নিয়ে এসেছিল ডিনার করতে। কোথায় তারা? সবকিছু এমন নীরব নিস্তব্ধ কেন? তড়াক করে উঠে দাঁড়ালেন তিনি। তারপর খুঁজে বেড়ালেন বাড়ির চারদিক। চিৎকার করে ডাকলেন, কেউ সাড়া দিচ্ছে না। কোথাও কেউ নেই। সমস্ত বাড়ি জুড়ে মৃত্যুপুরীর নীরবতা। পুলিশকে ফোন করা দরকার এক্ষুনি, মনে মনে ভাবছেন তিনি। সেলফোনটা বের করে 999-এ কল করতে যাচ্ছিলেন। ঠিক তখনই শুনতে পেলেন শব্দটা, কান্নার শব্দ। ঋণঋণে কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কেউ। খুব পরিচিত কান্নার শব্দটা, তার ছেলে রোকনের কান্নার শব্দ। ছেলেটা খুব নরম মনের, সামান্য কিছুতেই ভয়ঙ্কর কষ্ট পেয়ে যায়, তারপর কান্না জুড়ে দেয় একদম এমন করে। শব্দটা খাটের নিচ থেকে আসছে। জামাল সাহেব ধীরে ধীরে উঁকি মারলেন খাটের নিচে। দেখলেন গুটিসুটি মেরে খাটের নিচে শুয়ে আছে রোকন। তার সমস্ত শরীর রক্তে মাখামাখি। ছেলেটা হিস্টোরিয়ার গ্রস্ত রোগীর মতো অনবরত কাঁপছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অসহায়ের মতো। খাটের নিচ থেকে ছেলেটাকে টেনে বের করলেন জামাল সাহেব। মাথায় হাত রেখে বুলিয়ে দিলেন আলতো করে। যত্ন করে চোখ দুটো মুছে দিলেন। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, বাকি সবাই কোথায় বাবা? তোর মা কোথায়? কি হয়েছিল বাড়িতে? এমন অবস্থা কেন ঘরের? রোকনের চোখে মুখে কেমন যেন ভয় ফুটে উঠল। দিশেহারা ভঙ্গিতে তাকাতে লাগলো চারিদিকে। তারপর ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, শেষ, সব শেষ বাবা। কেমন যেন ভয় পেয়ে গেলেন জামাল সাহেব। তবুও কণ্ঠস্বর যতটুকু সম্ভব স্বাভাবিক রেখে বলে উঠলেন তিনি, কি শেষ? একটুক্ষণ বিরতি নিল রোকন। তারপর বলতে শুরু করলো ভয়াবহ এক কাহিনী। কাল রাতে নরক নেমেছিল এই বাড়িতে। কেউ একজন খুব যত্ন করে পরিকল্পনা করে মেরে ফেলেছে সবাইকে। প্রথমে রাতের খাবারে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিল। তারপর সবাই যখন ধীরে ধীরে ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছিল, তখনই শুরু হয় ভয়ঙ্কর সে কাণ্ড। বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য টিয়ানা, তাকে দিয়ে সূচনা ঘটেছিল এই হত্যাকাণ্ডের। রান্নাঘরের মশলা বাটার শিলপাটার শিলটা দিয়ে থেতলে দেওয়া হয়েছে তার মাথাটা। রোকনের মাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে কেরোসিন ঢেলে। আর সেজানের নতুন বউকে কেটে টুকরো টুকরো করে রেখে দেওয়া হয়েছে বাথরুমে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেজানের মৃত্যুটা। বেচারাকে ঘুমন্ত অবস্থায় টাঙিয়ে দেওয়া হয়েছিল ফ্যানের সাথে। ছটফট করতে করতে মরতে গিয়েও ঠিক মতো মরতে পারিনি। তার আগেই পুরাতন ফ্যানটা ভেঙে পড়ে গিয়েছিল মাটিতে। উপর থেকে আচমকা পড়ে সম্ভবত কিছু হাড় বড় ভেঙে গিয়েছিল বেচারার। বেশ মটমটে ধরনের ভয়ঙ্কর কিছু হাড় ভাঙার শব্দ হয়েছিল। ঘাড়টাও একটু বেঁকে গিয়েছিল। হাড্ডি ভেঙেছিল সম্ভবত, কিন্তু তবুও মরেনি হতচ্ছাড়া। ইউরিন আর রক্তে মাখামাখি হয়ে ফ্লোরের উপর পড়ে ছটফট করছিল।
তার কষ্ট দেখে খুনি বেচারার একটু খারাপই লাগছিল হয়তো, তাই পলিথিন দিয়ে খুব সাবধানে মুড়ে দেওয়া হয় তার সমস্ত মাথাটা। বাতাস বের হবার জন্য একটুও ফাঁক ফোকর রাখা হয়নি তার ভেতর। ছটফটানির পরিমাণটা সম্ভবত একটু বেড়ে গিয়েছিল তখন, তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। অল্প কিছুক্ষণ পরেই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরজীবনের জন্য শান্ত হয়ে গেল সেজান। জঘন্য খুনের বর্ণনা শুনে সমস্ত শরীর কাটা দিয়ে উঠল জামাল সাহেবের। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন তিনি। তারপর হঠাৎ একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো তার। ধীরে ধীরে বললেন, কিন্তু তোকে বাঁচিয়ে রাখলো কেন? আর আমাকেও কিছু করেনি কেন? বাবার কথা শুনে প্রথমে কিছুটা অবাক হয়ে রোকন তাকিয়ে রইল। তারপরেই তার মুখে ফুটে উঠল ভয়ঙ্কর নিষ্ঠুর একটা হাসি। পেছনে লুকিয়ে রাখা ব্যাগটাকে ধীরে ধীরে বের করে আনলো সে। তারপর ধাম করে জোরে এক আঘাত বসালো বাবার মাথায়। প্রচন্ড ব্যথায় চিৎকার করে উঠলেন জামাল সাহেব, এবং জ্ঞান হারাবার আগে শুনতে পেল রোকন তার কানের কাছে ফিস ফিস করে বলছে, তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম সবার শেষে মারব বলে, আর আমাকে কেউ কিছু করেনি, কারণ খুনি তো আমি নিজেই। জামাল সাহেবের জ্ঞান ফিরল আবার অসহ্য যন্ত্রণা নিয়ে। এবার যন্ত্রণা শুধু মাথায় নয়, বরং সমস্ত শরীর জুড়ে। ধীরে ধীরে চোখ খুললেন তিনি এবং চিৎকার করে উঠলেন প্রচন্ড আতঙ্কে। বাথরুমের ভেতর একটা চেয়ারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে জামাল সাহেবকে। তাকে ঘিরে রক্তের ছোটখাটো একটা সমুদ্র হয়ে আছে। আশেপাশে অযত্নে পড়ে আছে পরিচিত জনদের মৃতদেহ। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো জামাল সাহেবের হাতে পায়ে একটাও আঙুল নেই। কেউ একজন কেটে ফেলেছে সবকটা আঙুল। তারপর যত্ন করে কাটা স্থানে লেপ্টে দিয়েছে সবুজ রঙের চিলি সস। সসের বোতলটা পাশেই পড়ে আছে। রক্ত আর সবুজ সসে একাকার হয়ে কেমন যেন বিদ ঘুরে দেখাচ্ছে। অসহ্য যন্ত্রণায় জ্বলে যাচ্ছে তার সমস্ত শরীর। চোখ ফেটে গড়িয়ে পড়ছে পানি। খুব কষ্ট হচ্ছে বাবা? পাশ থেকে কোমল কণ্ঠে বলে উঠল রোকন। কেন করছিস তুই এসব? কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলেন জামাল সাহেব। একটু হাসল রোকন, তারপর বলল, দাদির ফেলে যাওয়া অসম্পূর্ণ কাজটা শেষ করছি বাবা, একদম ভয় পেও না। মৃত্যু দেবতা সমন সন্তুষ্ট হলে আজ রাতেই আবার প্রাণ ফিরে পাবে তোমরা, দাদিও ফিরে আসবে। ছেলের কথা শুনে আজ থেকে ঠিক 3 বছর আগের ভয়ঙ্কর এক রাতের কথা মনে পড়ে গেল জামাল সাহেবের। তার মা ছিলেন শয়তানের উপাসক। সমন নামের কোনো এক দেবতার পূজা করতেন তিনি। অনেকে তাকে মৃত্যু দেবতা বলেও যাকে। কথিত আছে যে সমনের সন্তুষ্ট করতে পারলে নাকি তিনি খুশি হয়ে উপাসক আর তার বংশের সব মানুষকে অমর করে দেন। তবে তার জন্য দিতে হয় ভয়ঙ্কর এক বলি। প্রিয় সব মানুষগুলোকে ভয়ঙ্কর কষ্ট দিয়ে মেরে ফেলতে হবে। মরার সময় কষ্ট যত বেশি হবে, সমন তত বেশি সন্তুষ্ট হবে। তারপর তাদের লাশকে উৎসর্গ করতে হয় মৃত্যু দেবতার উদ্দেশ্যে, এবং সবশেষে সমনের হাতে সবকিছু উৎসর্গ করে দিয়ে নিজেকেও মেরে ফেলতে হয়। এ সময় মনের মধ্যে একটু দ্বিধা রাখা যাবে না। সমনের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এক ফোঁটাও যদি দ্বিধা থাকে, তবে সমন আর কখনোই দেখা দেবে না। বড্ড ভয়ানক এক পরীক্ষা। এ পরীক্ষায় সফল হলেই মিলবে তার আশীর্বাদ। অমরত্ব লাভের উদ্দেশ্যে জামাল সাহেবের মা সে রাতে ভয়ঙ্কর এক কাজ করে বসেছিলেন। নিজের বড় মেয়ে আর জামাইকে নিষ্ঠুরভাবে খুন করেছিলেন নিজ হাতে। বাকিদেরও খুন করে ফেলতেন, কিন্তু জামাল সাহেবের জন্য সম্ভব হয়নি সেটা। দুর্বল বৃদ্ধা তার ছেলের সাথে শক্তিতে পেরে ওঠেনি। হার মেনে নিয়ে অপমানে আত্মহত্যা করেছিলেন। তবে আত্মহত্যা করার আগে একমাত্র আদরের নাতি টগরকে কানে কানে কি যেন বলে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই কেমন যেন বদলে যায় টগর। হাসি খুশি ছেলেটা হুট করেই গম্ভীর স্বভাবের হয়ে যায়।
সারাদিন ঘরে অন্ধকার করে বসে থাকে, আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। সবাই ভেবেছিল দাদির মৃত্যুতে হয়তো ছেলেটার উপর এরকম প্রভাব পড়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আসল কাহিনী অন্য কিছু। মরে যাবার আগে রোকনের দাদি রোকনের ভেতর তার পাগলামির বীজ বুনে দিয়ে গিয়েছিলেন, আর তারই বহিঃপ্রকাশ ঘটল আজ। ছেলের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামাল সাহেব। বাবার কান্না দেখে অট্টহাসিতে ফেটে পড়ল রোকন। তারপর হাতে ধরা ছুরিটা তরাক করে বসিয়ে দিল জামাল সাহেবের চোখের ভেতর। রক্তের একটা স্রোত ছিটকে পড়ল রোকনের চোখে মুখে। জিভ দিয়ে আলতো করে চেটে নিল ঠোঁটের পাশে ছিটকে পড়া গরম রক্তের ফোঁটাগুলো। তার চোখে মুখে এখন রাজ্যের পরিতৃপ্তি। 3 বছর ধরে ভেবে রাখা পরিকল্পনা অবশেষে বাস্তবে রূপ নিল আজ। এবার নিজেকে উৎসর্গ করার পালা। সমস্ত কিছু ভুলে গিয়ে সব দ্বিধা ঝেড়ে ফেলে নিজেকে আজ সমনের হাতে উৎসর্গ করবে রকম। ভয়ঙ্কর কষ্ট দিয়ে নিজেকে মারবে সে। অনেক কষ্টে এক লোকের কাছ থেকে 1 বোতল অ্যাসিড জোগাড় করেছিল রোকন। অ্যাসিডের বোতলটা তার খাটের নিচেই রাখা। দৌড়ে নিয়ে এলো বাথরুমে। তারপর দ্রুত হাতে ঢেলে দিল নিজের সমস্ত শরীরের ওপর। মরণ যন্ত্রণায় চিৎকার করে উঠল রোকন। মাটিতে ছিটকে পড়ে গড়াগড়ি দিয়ে ছটফট করতে লাগলো। যন্ত্রণায় ছটফট করতে করতেই নিজের সমস্ত শরীরে ইচ্ছে মতো ছুরির আঘাত করতে লাগলো সে। রক্তে ভেসে গেল চারদিক, কিন্তু তাতেও শান্ত হল না রোকন। নিজের ক্ষতবিক্ষত শরীরের ওপর বিকৃত আক্রোশে একটার পর একটা সুই গেঁথে দিতে লাগলো সে। যন্ত্রণায় রোকনের শরীরটা অবশ হয়ে যাচ্ছিল, তবুও সে থামছে না। নিজেকে যতটা সম্ভব কষ্ট দিয়ে যেতেই লাগলো সে। তার মাথায় কেবল একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আর তা হলো মৃত্যু যত বেশি কষ্টের হবে, সমন তত বেশি সন্তুষ্ট হবে।